ওয়েলকাম ব্যাক। আমার মনে হয় আমরা নেক্সট সেশনটা আমরা শুরু করতে পারি যদি সবাই বলেন। আমি অনেকটা বলবো যে অনেক তুমি একটু যদি স্ক্রিন শেয়ারটা অন করো আর রেকর্ডিংটা অন করো। রেকর্ডিংটা অন আছে, ঠিক আছে, ফাইন। সো আমি জাস্ট একটু আরেকবার রিক্যাপ করি, তাতে আপনাদের জন্য একটু ধরে রাখতে সুবিধা হবে। বারবার করে বলার একটাই কারণ হচ্ছে যে যেহেতু ইন্টারফেসটা আমাদের জন্য নতুন, সফটওয়্যারটা নতুন, তো সেক্ষেত্রে আমি বলবো যে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা করেছি যে ফাইলগুলোকে কিভাবে আমরা আমাদের মূল ফাইলের সাথে সংযুক্ত করতে পারি, যে ফাইলগুলো আমরা ফর ডেটা অ্যানালিসিসের জন্য ব্যবহার করব। So ফাইলগুলো already published in the internet or maybe produced by yourself wherever it is. So ফাইলগুলোকে আমরা আমাদের এনভিভোর ফাইলে নিয়ে আসব। তো এর জন্য আমরা ফাইলস এই অপশনটা ব্যবহার করেছি, যেগুলো আমরা সরাসরি এনভিভোর যে ফাইলটা আমরা তৈরি করেছি তার সাথে কানেক্টেড করার জন্য। আর এক্সটার্নালস এর ভিতরে যে ফাইলগুলো রেখেছি, যেগুলো হেভি প্রপার্টিজ এর ফাইল অথবা ডাউনলোড করতে পারছি না, বা যে ফাইলগুলোর সাথে আমি রেগুলার ব্যবহার করতে চাই না, যে যে অপশনে রাখতে চাই সেই অপশনগুলো ব্যবহার করে আমরা এক্সটার্নালস এর ভিতরে রাখতে পারবো। রাইট নাও আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে এইভাবে আমরা ফাইলস গুলোকে আনতে পারি। সো হোয়াট উড বি দ্য নেক্সট স্টেপ? নেক্সট স্টেপ আমাদের হচ্ছে আমরা একটু কুইক কোডিংটাকে শিখতে চাই। তো আমি যেভাবে কোডিং শিখেছি আমি বলবো যে দ্যাট ইজ ভেরি টিপিক্যাল প্রসেস অফ লার্নিং কোডিং, কিন্তু আমি আমার ট্রেনিং এ এই নিয়ে ফর দ্য ফোর্থ টাইম উই আর অফারিং দিস ট্রেনিং। এবং আমি বলবো যে ট্রেনিং এর কোডিং বিষয়টাকে আপনারা যারা নিউ লার্নার আছেন বা একটু লার্নার আছে তাদের জন্য খুব জরুরি। দুই ধরনের কোডিং আছে, ইন্ডাকটিভ কোডিং এবং ডিডাকটিভ কোডিং। এত খুব বেশি কাহিনীতে চলি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ফাইল আছে, যে ফাইলটাকে আমরা অলরেডি নিয়ে এসেছি, যে ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস ফর লিট রিভিউ। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি যে ন্যাশনাল, আমি জানি না আমার স্ক্রিনটা বড় করে দেখা যাচ্ছে কিনা। সো ন্যাশনাল এডুকেশন পলিসি 2010 ইংলিশ। ঠিক আছে, এই এই ফাইলটিকে আমরা ওপেন করলাম, ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে এবং এটা প্রডিউসড বাই মিনিস্ট্রি অফ এডুকেশন। আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা একটু একটা ফুল স্ক্রিন সাইজে দেখতে চাই, তাহলে আপনার এই ফাইলটি ওপেন করার পরে আনডক এই অপশনটি সিলেক্ট করতে হবে, অথবা হোমের ভিতরে পিডিএফ এর ভিতরে এখানে দেখতে পাবো যে এখানে আমরা আনডক করে রাখতে পারি। আনডক করলে এটা সেপারেট একটা উইন্ডোতে ওপেন হবে, দেখতে পাচ্ছি। এবং ইন্টারফেসটা ছিল সেই ইন্টারফেস থেকে একটু বের হয়ে এসে আমরা আবার নতুন করে, আবার যদি এটাকে যদি মেইন ফাইলের ওই ভিউতে নিয়ে যেতে চাই তাহলে ডকের পরে ক্লিক করলে এটা আবার এইভাবে চলে আসবে। তো এতটুকু মোটামুটি আমাদের এটা ভিজুয়াল দেখার জন্য, আমরা যখন একটা ডকুমেন্টসকে পড়ছি বা দেখছি বা কোড করছি, সেই জন্য আমাদেরকে ডক এবং আনডক এই অপশনটি ব্যবহার করতে হবে। হোমের ভিতরে আছে, হোমের ভিতরে এখানে দেখতে পাচ্ছি যে রাইট বাটন, আমরা যখন ডাবল ক্লিক করবো আমাদের ডকুমেন্টসটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা হোমে যাব, হোমে যাওয়ার পরে এখানে আনডক, বা এখানে রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে আপনি আনডক পাবেন। আনডক করলাম, আনডক মানে হচ্ছে যে এটা সেপারেট একটি উইন্ডোতে ওপেন হলো। ওপেন হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এটা ন্যাশনাল এডুকেশন পলিসি অফ বাংলাদেশ 2010-এর মিনিস্টার অফ এডুকেশন ব্লা ব্লা ব্লা। এখন এই ডকুমেন্টসটা একটা হিউজ ডকুমেন্টস আমরা দেখতে পাচ্ছি। 72 পেজ পড়া সম্ভব না বলছি না এই কারণে যে আমাদের এখন টাইম একটা বড় কনস্ট্রেন্ট। কারণ আমাদের যদি এরকম 10টা ডকুমেন্টস থাকে এবং টাইম প্রেসারে কাজ করতে হয়, যে আমরা এরকম একটা ডকুমেন্টস হয়তো পড়তে আমাদের 2 দিন লাগবে লাইন বাই লাইন। সো হাউ ক্যান উই স্টার্ট কোডিং ইমিডিয়েটলি আফটার রিভিউইং দিস ডকুমেন্ট? রিভিউ করার জন্য
যে অপশনটা আছে আগে আপনারা বিভিন্ন, জি কেউ কিছু বলবেন না, ঠিক আছে। সো তার জন্য আমি সাজেস্ট করব যে প্রথমেই আমরা এক্সপ্লোর অপশনে যাব। অপশন এটা অনেক অ্যাডভান্স লেভেলের কাজ, কিন্তু আমি বলি যে আমাদের পার্টিসিপেন্টসরা স্মার্ট এবং স্মার্ট তরিকে আমাদের কাজ শিখতে হবে, করতে হবে। তার জন্য আমরা ফার্স্টে এক্সপ্লোর অপশনে চলে যাব। তো প্রথমে আমরা দেখব যে ফাইলসের ভিতরে যে ফাইলসটি নিয়ে এসেছি সেই ফাইলসটা আমরা দেখলাম যে ন্যাশনাল এডুকেশন পলিসি, এবং এটা 72 পেজের একটা ডকুমেন্টস। আমরা একটু কুইকলি দেখতে চাই হোয়াটস ইনসাইড দা ন্যাশনাল এডুকেশন পলিসি, কি কি আছে। আমি তো এক্সপার্ট না, আমি একটু ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে বাংলাদেশে কথা বলতে চাই, আমি বুঝতে চাই যে আসলে বিষয়গুলো কি, এর ভিতরে কি কি জিনিসগুলো আছে। দেন সেই জিনিসগুলো কোথায় আছে, কিভাবে আছে, সেই জিনিসগুলোকে একটু বোঝার সাথে সাথে আমি যাতে ধরতে পারি যে হ্যাঁ এই জিনিসগুলো তো আমিও খুঁজতেছি, এই জিনিসগুলো তো তাহলে আমার খুঁজে আমি তাহলে আমার অ্যাসাইনমেন্টে, রিপোর্টে বা রিসার্চে কাজে লাগাতে পারি। সো খুব কুইকলি এই জিনিসগুলোকে বোঝার জন্য, অ্যানালিসিস করার জন্য আমরা চলে যাব হচ্ছে এক্সপ্লোর অপশনে। এক্সপ্লোর অপশনে যে আমরা দেখবো যে এখানে এরকম একটি উইন্ডো পাবো, রিবন। এক্সপ্লোর রিবনটার পরে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস পাবো। আমার মনে হয় যে সবাই আমার সাথে আছেন, ফলো করতে পেরেছে। সো এর ভিতরে আমরা ওয়ার্ড ফ্রিকোয়েন্সিতে যাব। ওয়ার্ড ফ্রিকোয়েন্সির পরে ক্লিক করলে এরকম আরেকটি উইন্ডো আসবে। আমি বারবার করে বলছি এখানে ডক এবং আনডক দুইটা অপশনই আছে। তো যদি মনে হয় যে এই উইন্ডোটা আপনার জন্য একটু ইনকনভিনিয়েন্ট বা ছোট, ছোট স্ক্রিনে কাজ, কোনো প্রবলেম। সো এরকম একটি ইন্টারফেস পাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি ফাইলস। এখন কি হবে, আপনারা যদি কমন সেন্স অ্যাপ্লাই করেন, যে আমরা যারা মাইক্রোসফট অফিস ব্যবহার করি, উইন্ডোজ ব্যবহার করি, সবাই ভেরি কমনলি আমরা জানি যে আমি একটা ফাইল নিয়ে কাজ করছি, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি। ন্যাশনাল এডুকেশন পলিসি যেহেতু নিয়ে কাজ করছি, তাহলে আমি কি সিলেক্ট ফাইলসে যাব, না আইটেমসে যাব, নাকি ফোল্ডারে যাব? ডেফিনেটলি আমি সিলেক্টেড আইটেমসে যাব। সিলেক্টেড আইটেমসে পরে ক্লিক করার পরে এরকম একটি উইন্ডো ওপেন হবে। উইন্ডো ওপেন হওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিক্যালি সিলেক্ট সাব ফোল্ডারস, এটিকে অফ করে দিব। ফাইলস এর ভিতরে যাব, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ইম্পর্টেন্ট লিটারেচার ফর রিভিউ। এরপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2010, অর্থাৎ যে ফাইলটা আমরা কুইকলি ইভালুয়েট করতে চাই, রিভিউ করতে চাই, বুঝতে চাই যে হোয়াটস গোয়িং অন, কি আছে ভিতরে, কি কি শব্দ আসছে, সেই শব্দগুলোর বেসিসে আমি তো একটা ধারণা করতে পারবো যে আসলে ইয়েস দিস আর দ্য থিংস দ্যাট ইজ ইনসাইড দ্য ডকুমেন্টস। সেটা হতে পারে আমার প্রাইমারি ডকুমেন্টস, সেটা হতে পারে সেকেন্ডারি ডকুমেন্টস। আমার কথা বোঝা গেছে? যে সেটা আমাদের ইন্টারভিউ হতে পারে, ফোকাস গ্রুপ ডিসকাশন হতে পারে, অথবা পাবলিক যে কোনো লিটারেচার হতে পারে। এখন একাধিক ফাইলও হতে পারে, অথবা সিঙ্গেল ফাইলও হতে পারে। আমরা আগে একাধিক ফাইল না দেখাই একটা সিঙ্গেল ফাইল দেখতে চাই, যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2010 72 পেজের ডকুমেন্টসে কি আছে, and I want to become an expert so that I can save some time, I can give some quick feedback or review on those things, right? তো এটার জন্য আমি এই ফাইলটি সিলেক্ট করলাম। কিভাবে গেলাম আমি আরেকবার একটু দেখাই প্রসেসটা। আমরা ফাইলসের এই অপশনে আছি, এরপর এক্সপ্লোর অপশন ক্লিক করব, রিবনে ক্লিক করব। এক্সপ্লোর রিবনে ক্লিক করার পরে এরকম একটি রিবন আসবে, আমরা দেখতে পাচ্ছি সবাই। এরপর ভিতরে ওয়ার্ড ফ্রিকোয়েন্সি আছে। ওয়ার্ড ফ্রিকোয়েন্সিতে ক্লিক করার পরে আপনাদের এরকম একটি উইন্ডো আসবে, চেঞ্জ হয়ে যাবে। এর ভিতরে ফাইলস এন্ড এক্সটার্নালস না ক্লিক করে আমরা বলবো যে সিলেক্টেড আইটেম। সিলেক্টেড ফোল্ডারসে যাব না, তার কারণ অ্যাক্সেস ফর লিটারেচার রিভিউ, দেন উইল সিলেক্ট দ্য ফোল্ডার। সিঙ্গেল ডকুমেন্ট সিলেক্ট করতে চাই আর ডবল আইটেম। সো ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস এর ভিতরে আমরা গেলাম, আপনি এটাকে অন অফ করে রাখতে পারেন বেসড অন ইউর প্রায়োরিটি। সো যে ফাইলটি আমরা নিয়ে কাজ করতে চাই সেই ফাইলটি সিলেক্ট করলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে রান কোয়েরি। রান কোয়েরি দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে ন্যাশনাল এডুকেশন পলিসি অফ বাংলাদেশ 2010-এ কি কি আছে। এখানে এডুকেশন শব্দটি 648 বার আছে। আমরা এটাকে একটু আনপ্যাক করার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য আরেকটু বুঝতে সুবিধা হবে। লেন্থ মানে হচ্ছে যে এখানে কয়টা লেটার আছে। এডুকেশন শব্দটি 9টা লেটার দ্বারা গঠিত, সেই জন্য 9। ন্যাশনাল 8টা, টিচার্স 8টা,
স্টুডেন্টস 8টা, প্রাইমারি 7টা। দ্যাট ইজ ওয়াই দ্য লেন্থ ইজ অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ লেটার। বুঝা গেছে? দেন কাউন্ট মিন্স আমরা যারা কন্টেন্ট অ্যানালিসিস করতে চাই, কন্টেন্ট অ্যানালিসিসের জন্য আমরা কি বলি, একটা ডকুমেন্টসে কি কি কন্টেন্ট আছে সেটা আমরা দেখতে চাই, এন্ড হাউ মেনি টাইমস আর দেয়ার, দ্যাট ইজ কল্ড কন্টেন্ট অ্যানালিসিস ইন এ সিম্পলিস্টিক ওয়ে। আরো ইন ডিটেলস আমরা যদি শিখতে চাই, উই ক্যান spend hours and hours, but in general, যে what are the key contents, what are the key issues, key words that is appearing in that particular documents, and when and how this is appearing, যে কোথায় আছে, এর আশপাশে কিভাবে আছে, সেই জিনিসগুলোকে আমরা দেখতে চাই। সো বেসিক্যালি আমরা একটা কাউন্ট পাচ্ছি যে এডুকেশন পলিসিতে 648 টাইমসে এডুকেশন শব্দটি আসছে, ন্যাশনাল শব্দটি আসছে 177 বার। সো এটা দিয়ে আমরা মোটামুটি একটা ধারণা পাচ্ছি যে আমরা ডকুমেন্টসটা ব্যবহার করছি, ডকুমেন্টসটার নাম, সেই ডকুমেন্টসটা রিলেটেড উইথ ন্যাশনাল এডুকেশন। কারণ আমরা তো যদি এই ডকুমেন্টসটা যদি আপনাকে এরকম ভাবে দেয়া হতো, এডুকেশন পলিসি, ঠিক আছে, এডুকেশন policy, we don't have a policy, whether this is primary level, whether higher secondary level, or maybe they use inside the education policy 2010 এই ডকুমেন্টস। সেই এই জায়গাগুলো বোঝার জন্য we are doing a exploratory analysis, exploratory understanding, ঠিক আছে? এই exploratory understanding এ যাওয়ার জন্য আমরা এক্সপ্লোর গেলাম, এক্সপ্লোরের রিবনটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড ফ্রিকোয়েন্সি ক্লিক করব, তারপরে যে আইটেমসটা বা যে ফোল্ডার বা যে ফাইলগুলো নিয়ে আমরা কাজ করতে চাই সেই ফাইলটাকে সিলেক্ট করব। সো রাইট নাও উই আর অনলি সিলেক্টিং দ্য এডুকেশন পলিসি 2010। রান কোয়েরি এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এডুকেশন শব্দটি আসছে ন্যাশনাল, টিচার্স, স্টুডেন্ট, প্রাইমারি। সো এখানে ইউনিভার্সিটির কথা নাই, স্কুলসের কথা আছে, ইনস্টিটিউশন আছে, পলিসি আছে। সো আমরা কিন্তু এখন মোটামুটি একটা ধারণা পাচ্ছি কি সবাই, যে the documents is all about education, it's about national, it's about teacher student relationship, it focuses on the primary schools education and how the institutions are ongoing on, or maybe in the secondary level, and they are also talking about the government, maybe higher. So এবং 2010 এর, ঠিক আছে? সো এই এরকম একটা জিনিস তো আমরা সেন্স করতে পারছি, রাইট? আমরা যদি একটু ওয়ার্ড ক্লাউডের পরে ক্লিক করি, আমরা সামারি অপশনে ছিলাম। সো আমরা একটা রো ধরে একটু আপনাদেরকে বুঝাই দিই, ব্রিফ করি, তাহলে আপনাদের জন্য আরেকটু ক্লিয়ার হবে। সো যেটা আমরা বলছিলাম যে এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে the words that is highly dominant in that documents. So education সবচেয়ে বেশি আছে, তারপরে ন্যাশনাল, তারপরে টিচার্স, তারপরে স্টুডেন্টস। লেন্থ এর ক্ষেত্রে আমরা বলেছি যে how many letters are in that particular word. এডুকেশন 9টা লেটার আছে, এই জন্য লেন্থ হচ্ছে 9, ন্যাশনাল 8টা, টিচার্স 8টা। কাউন্টের ক্ষেত্রে যেটা বলছি যে how many times the education বা টিচার্স এর ক্ষেত্রে 161 বার, স্টুডেন্টস এরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্টস আসছে। এন্ড ওয়েটেড পার্সেন্টেজ, এটাও আপনি হয়তো আপনার রিসার্চে বা রিপোর্টে বা অ্যাসাইনমেন্টে লিখতে পারেন যে আসলে আমার ডকুমেন্টসে এই শব্দটি শুধু আসেই নাই, কি পরিমাণে, কত এরিয়া জুড়ে এই শব্দটি অ্যাপিয়ার হয়েছে। সো 3.64%, অর্থাৎ আমরা যদি টোটাল ডকুমেন্টসটাকে 100% ধরি, তাহলে 100% এর ভিতরে অলমোস্ট মোর দ্যান 3.5% ওয়ার্ডস আর related with education. So this is all about education. So এটা 4% মানে অনেক বেশি। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এটা ন্যাশনাল প্রায়োরিটির একটা ডকুমেন্ট, so that is why the percentage. So weighted percentage মানে হচ্ছে যে আমরা যে বিভিন্ন শব্দগুলো আছে সেই শব্দগুলোকে একটা ওয়েটেজ দিয়েছি এবং তার বেসিসে একটা পার্সেন্টেজ তৈরি করেছি, এবং সেই পার্সেন্টেজটা আমরা প্রশ্নটা নিব শরাফত ভাই যে কি পরিমাণে কাভারেজ তাকে আমরা হিসাব করছি। সো দ্যাট ইজ অল অ্যাবাউট টকিং অ্যাবাউট কাভারেজ।
তো ওই ওয়ার্ডটা ওই ডকুমেন্টসে কত এরিয়া বা কি পরিমাণে আছে তার একটা কাভারেজের একটা স্ট্যাটিস্টিক দিচ্ছে ওয়েটেড পার্সেন্টেজ। থ্যাংক ইউ। শারাফাত ভাই প্লিজ। স্যার এখানে তো কাউন্ট তো আমরা বুঝছি জানেন, ফ্রিকোয়েন্সি বা কাউন্ট, এটা ওয়েটটা কি আসলে এটা লেন্থ দিয়ে ওয়েট করতেছে না এর মধ্যে ওয়েটটা অন্য কোনো সোর্স থেকে আসতেছে? আচ্ছা, এই একই সোর্স থেকে আসছে। বেসিক্যালি হচ্ছে যে ওয়েটেড পার্সেন্টেজ, অর্থাৎ এটা আমি যদি টোটাল নাম্বার অফ ওয়ার্ডস কে যদি 100% ধরি ওয়েটেজ দিয়ে, তাহলে তার ভিতরে এডুকেশন যে শব্দটা এই যে কাউন্টটা আসছে সেটা এই টোটাল ডকুমেন্টস এর কতটুকু এরিয়া জুড়ে আছে কাভারেজ বেসিক্যালি। শুধু কি পার্সেন্ট, তাহলে তো আমাদের মানে কাউন্ট পার্সেন্টেজ দিত, ওয়েটেড পার্সেন্টেজ যেহেতু দিয়েছে তাহলে সামহাউ ওয়েট এখানে আছে, সেই ওয়েটটা কি লেন্থ দিয়ে ওয়েটটা করা হয়েছে নাকি ওয়েটটা সামহাউ মানে ওয়েটটা সেটা সেটা জানতে চাচ্ছিলাম। হয় নাই, আমি আরেকবার একটু ক্লিয়ার। সেটা হচ্ছে যে একটা ডকুমেন্টসে তো দেখা গেল যে 2,06,48 বার। সো এটার একটা কাভারেজ হিসাব করেছি আমরা। টোটাল ডকুমেন্টস এর কাভারেজটাকে বলছি যে অলমোস্ট মোর দ্যান 3.5% কাভারেজ আছে। সো যে ওয়েটেজটা যার যত বেশি হবে আমরা বুঝতে পারবো যে সেই শব্দগুলো ওই ডকুমেন্টসে বারবার আসছে, ফ্রিকোয়েন্টলি আসছে এবং বিভিন্ন সময় আসছে। কাউন্ট দিয়ে তো আমরা বুঝতে পারছি, কিন্তু বুঝতে পারছি না যে টোটাল এটা দেখা গেল যে 2 লাখ ওয়ার্ডের ভিতরে আসছে নাকি 1 লাখ ওয়ার্ডের ভিতরে 648 বার। আমার কথা বোঝা গেছে? সো এটা 648 বার তো আসছেই, কিন্তু এটা কত নাম্বার অফ ওয়ার্ডস এর ভিতরে কত নাম্বার অফ ওয়ার্ডস আসছে, দ্যাট ইজ দ্য ওয়েটেজ পার্সেন্টেজ, নট অ্যাবাউট লেন্থ। সো আমরা একটু আগাই, আমাদের জন্য আরেকটু সুবিধা হবে যখন আমরা ডাবল ক্লিক করে একটু ওপেন করব, দেখবো এই জিনিসগুলোকে যে কোথায় কোথায় আছে, কিভাবে আছে। সো এইগুলো যখন আমরা 1.4% কাভারেজ এরকম আমরা দেখতে পাবো। ঠিক আছে, এই জিনিসগুলোকে আরেকটু ব্যাখ্যা করব, কিন্তু আমরা যেটাতে বলছিলাম, প্লিজ শারাফাত ভাই কিছু আর বলবেন? হ্যাঁ প্লিজ। আচ্ছা, সো ওয়ার্ড ক্লাউড, আমরা সামারি অপশনে ছিলাম, এখন আমরা একটু তারপরে যে মেনুটা আছে ওয়ার্ড ক্লাউড। ওয়ার্ড ক্লাউডের পরে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে একটা নাইস ওয়ার্ড ক্লাউড আসছে, যেখানে আমরা এই যে কাউন্টের বেসিসে আমরা ওয়ার্ড ক্লাউডটা তৈরি করেছি, এই ওয়ার্ড ক্লাউড। এবং ওয়ার্ড ক্লাউডের ক্ষেত্রে আমরা বিভিন্ন যে যেরকম প্রায়োরিটি আছে, প্রায়োরিটি অনুযায়ী আপনি আপনার মতো করে ওয়ার্ড ক্লাউডটাকে সাজাতে পারেন। ঠিক আছে, সো যদি কেউ মনে হয় যে আমি এরকম না হয়ে সো বেসিক্যালি আমরা আবারও বলছি যে সামারি অপশনটার ভিতরেই আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ড ক্লাউডটা সামারি অপশনের কাউন্ট অপশনেরই এক অংশ। থ্যাংক ইউ। রুমান আপু, আপনি যদি কিছু বলেন। হ্যাঁ, আমি আসলে যে লেন্থটা বুঝতে পারতেছি না, আগে যে সামারিতে ছিল লেন্থ। আচ্ছা, এটা কিভাবে? আচ্ছা আরেকবার আমি একটু রিপিট করি। লেন্থ ইজ নাথিং ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে যে এডুকেশন শব্দটি কয়টা অ্যালফাবেট দিয়ে গঠিত। এডুকেশন শব্দটি 9টা শব্দ দিয়ে গঠিত, দ্যাট ইজ ওয়াই দ্য লেন্থ ইজ 9। ন্যাশনাল শব্দটি 8টা অ্যালফাবেট দিয়ে গঠিত, 8টা লেটার। ঠিক আছে, সেই জন্য দ্য লেন্থ ইজ 8। এখন লেন্থটা কেন ইম্পর্টেন্ট? অনেক সময় আমরা বলি যে এ এন্ড দি এই শব্দগুলো আমি বাদ দিতে চাই। সো 3টা কম আছে এরকম লেন্থ যদি আমি বাদ দিতে চাই, ইউ ক্যান ফিক্স ইট। সো উইথ মিনিমাম লেন্থ 3, হ্যাঁ, আমরা এখানে যদি 4 দিয়ে দিই তাহলে 4টা শব্দের 4টা অক্ষরের উপরে যে শব্দগুলো আছে শুধু সেই শব্দগুলোকে দেখাবে। যদি 1 দিই তাহলে 1, যদি 2টা দিই তাহলে এন্ড এই শব্দটিকেও দেখাবে। বোঝা গেছে? সো উইথ মিনিমাম লেন্থ এখানে যদি 1, 2, 3 এরকম আমরা ফিক্স করে দিই, ইউ ক্যান ডিফাইন অর ডিজাইন ইট। সো আমরা যদি এখানে যদি দেখি যে 8 দিই, 8 দিলে আমরা দেখবো যে প্রাইমারি এখানে 7 যেটা আছে 7 আর দেখাবে না। আমরা আরেকবার রান কোয়েরি দিই, দেখা যাচ্ছে
যেখানে 7 কিন্তু এখন ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য ইউটিলিটি অফ ইউজিং লেন্থ, কিন্তু রাইট নাও আমাদের সেটা অর্থ খুব বেশি প্রয়োজন নাই। ঠিক আছে, প্লিজ স্যার এই অপশনটা কি হচ্ছিল আমরা অডিও ভিডিও অথবা অন্য ফাইল ফরম্যাটের ক্ষেত্রে কি রান করতে পারবো? আপনি অডিও ভিডিও যে আমরা যখন ডেটা অ্যানালিসিস দেখাবো তখন রান করতে পারবেন। অডিওর ক্ষেত্রে যেটা আমরা আপনাকে অডিও ফাইলের সাথে আপনাকে টেক্সট ফাইলটাকে কানেক্ট করতে হবে। অর্থাৎ এনভিভো কিন্তু এই যে ওয়ার্ড ফ্রিকোয়েন্সি যে কোয়েরি আছে সেখানে কিন্তু সূত্রে কিন্তু নিয়ে আসতে হবে। ফটোগ্রাফকে বেসিস করা আমরা যেভাবে করতাম যে ছবির নিচে একটা ক্যাপশন লিখে দিলাম দিস মিনস দ্যাট, রাইট? আমাদের সোফার আন্ডারস্ট্যান্ডিং কিন্তু তাই ছিল যে একটা ছবি নিয়ে এসে আমরা নিচে লিখে দিব যে হ্যাঁ এখানে ফিগার শোস লাইক কমিউনিটি কনসালটেশন মিটিং গোয়িং অন ইন অমুক এরিয়া। কিন্তু আপনি যদি আরেকটু ক্রিটিক্যাল হতে চান, আপনি আরেকটা ক্যাপশনের জায়গায় আপনি দেখাচ্ছেন যে পার্টিকুলার এরিয়াতে যে এই জিনিসগুলো আমরা দেখাবো। সো রাইট নাও ইটস নট আ রাইট টাইম টু ডিসকাস। তো যেহেতু প্রশ্ন আসছে আমি জাস্ট একটু ধারণা দিয়ে রাখি। আপনি এরিয়া ওয়াইজ একটা ছবির ফ্রেমকে ছোট ছোট ফ্রেমে ভাগ করে তার উপরে ক্যাপশন লিখতে পারবেন, এবং সেই ক্যাপশন যেটা আমরা লিখছি সেই ক্যাপশনটাকে কিন্তু ওয়ার্ড ফ্রিকোয়েন্সিতে আপনি তখন অ্যানালিসিস করতে পারবেন। বোঝা গেছে যে কিভাবে আমরা অডিও ভিডিও ফটোগ্রাফস ডিফারেন্ট ফরম্যাটেড ফাইলগুলোকে অ্যানালিসিস করতে পারবো থ্রু ওয়ার্ড ফ্রিকোয়েন্সি, বিকজ ইউ নিড টু রাইট টেক্সট and interpret the audio visual and photographs in a textual format. Okay, so got it. So we need a paragraph for particular word or particular video or particular audio, then it will work. Yes and particular section আমরা সেকশন বাই সেকশন বা পার্টিকুলার ফ্রেম বাই ফ্রেম সেভাবেও আমরা লিখতে পারবো, কিন্তু আমাদের টেক্সচুয়াল ফরম্যাটের সাথে ওইটার অডিও ভিডিও ফটোগ্রাফের লিংক থাকবে, which is missing if we do it manually. আপনি যখন কোনো একটা প্রেজেন্টেশনে যাচ্ছেন আমরা কি দেখাই, আমরা বলতেছি যে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাছ, কিন্তু বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে এর সাথে আমাদের টেক্সট যেটা আমরা বলছি তার সাথে রেফারেন্স হিসেবে ছবির একটা ক্যাপশনের মিল আছে, যে হ্যাঁ ওইখানে একজন লাল শাড়ি পরে দাঁড়ায় আছে, দ্যাট মিনস দ্য থিংস আর ইমার্জিং ফর এক্সাম্পল। সো আমি মনে হয় যে বিষয়গুলো যখন আমরা একটু ফটো অ্যানালিসিস দেখাবো। থ্যাংক ইউ স্যার। আরেকটু আমাদের ক্লিয়ার হবে যে চেষ্টা করছি যে কিভাবে কোডিং প্রসেসটাকে আমরা আরেকটু সহজ, যে কিভাবে আমরা এটা কি কি কোড আমাদের নতুন করে জেনারেট করতে হবে এবং কি কি কোড আমরা নতুন করে জেনারেট করব না। সো আমরা যখন এডুকেশন পলিসিটা নিয়েছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে এডুকেশন, ন্যাশনাল, টিচার্স, স্টুডেন্ট, ব্লা 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 ডিফারেন্ট সর্টস অফ ওয়ার্ডস চলে আসছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিসপ্লে ওয়ার্ডস 1000 ওয়ার্ডস। আপনি যদি এটাকে রেস্ট্রিক্ট করে যদি 500 ওয়ার্ড বা 50 ওয়ার্ড বা 10 ওয়ার্ড দেন, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আগেরটা ছিল 1000 ওয়ার্ড, রাইট? আমরা রান কোয়েরি দিলাম, রান কোয়েরি দিলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনলি দ্য মোস্ট ফ্রিকোয়েন্ট 10 ওয়ার্ডস আর অ্যাপিয়ারিং। আমরা একটু এগুলোকে নিয়ে একটু প্লে করব, বিকজ কোয়ালিটেটিভ রিসার্চ ইজ ভেরি এক্সপ্লোরেটরি ইন নেচার। ইন প্রাইমারিলি অনেকে বলতে পারে যে এক্সপ্লানেটরি হতে পারে, ইয়েস উই বিলিভ ইট, কিন্তু প্রাইমারিলি আমরা একটা জিনিস সম্পর্কে সেন্স করতে চাই, ধারণা করতে চাই হোয়াটস গোয়িং অন। তো সেই জায়গাগুলো আমরা যত বেশি প্লে করতে পারবো, যত বেশি আমাদের এখানে সুযোগ থাকবে যে আমাকে ওপেনলি ভাবার দেখার, দেন উই ক্যান মেক মোর ফ্লেক্সিবল ডিসিশনস। আসলে এই বিষয়গুলো এরকম কিনা। সো আপনি এখানে 10টা ওয়ার্ডের জায়গায় আপনি এখানে 20টা ওয়ার্ড দেন, মোস্ট ফ্রিকোয়েন্ট 20 ওয়ার্ডস ইন দ্য ডকুমেন্টস দ্যাট আই এম ইউজিং। ঠিক আছে, এইভাবে আপনি দেখতে পারেন। কিন্তু এখন আমি যে কিভাবে এখান থেকে আমরা 20টা ওয়ার্ড পেলাম বেসড অন দ্য কাউন্ট, এবং আমরা এখান থেকে ওয়ার্ড ফ্রিকোয়েন্সিতেও দেখতে পাচ্ছি ওয়ার্ড ক্লাউডে যে হ্যাঁ আমি যে ডকুমেন্টসটা নিয়েছি সেই ডকুমেন্টস থেকে এক্স্যাক্টলি এই 20টা ওয়ার্ড আছে এইভাবে। তার ভিতরে এডুকেশন শব্দটা বড় এই কারণ এডুকেশন শব্দটা বেশি আসছে। তো এটাকে যদি আপনি আরেকটু টেবুলার ফরম্যাটে নিয়ে যেতে চান, আপনি টেবুলার ফরম্যাটে এখানে এক্সপোর্ট লিস্ট দিলে আপনি এই টেবুলার ফরম্যাটে এটা এক্সেল ফরম্যাটে সেভ হয়ে যাবে। সেগুলো আমরা পরে দেখাবো।
কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এখন এই সেশনে কোডিং প্রসেসটাকে দেখা বা বোঝা। তার জন্য আমরা একটা ডকুমেন্টস নিয়েছি হাইপোথেটিক্যালি, যেটা বলছি যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2010, ন্যাশনাল এডুকেশন পলিসি 2010-এ প্রাইমারিলি কি কি বিষয়গুলো আছে, এডুকেশন আছে, ন্যাশনাল টিচার্স, টেকেন শব্দটা আসছে করতে চাই, মার্জ করতে চাই, ডিফারেন্ট ওয়েতে করতে চাই, এখানেও প্লে করার সুযোগ আছে। ঠিক আছে, রান কোয়েরি দিলাম। এক্সাক্ট ম্যাচ মানে হচ্ছে যে এখন আমরা দেখতে পাচ্ছি যে একটু মাইক্রো থেকে ম্যাক্রো কনটেক্সট চলে গেলাম, কোডিং গুলোকেও কিন্তু মাইক্রো থেকে ম্যাক্রো কনটেক্সটে নিয়ে গেলাম, অর্থাৎ এডুকেশনাল এখন এর সাথে অ্যাড হয়ে গেছে যে এডুকেটেড, এডুকেশন, টিচার্স এর সাথে অ্যাড হয়ে গেছে টিচার, টিচার্স, ন্যাশনালের সাথে ন্যাশনালিজম, ন্যাশনালাইজেশন, ব্লা ব্লা ব্লা। সো উইথ স্ট্রিম কোডস আমরা যখন এইখান থেকে যদি নিচের দিকে যত যাব তত বেশি মাইক্রো থেকে ম্যাক্রো কনটেক্সটে চলে যাব। সো আমরা যদি আরো ম্যাক্রো কনটেক্সটে যাই আমরা দেখতে পারবো যে রান কোয়েরি দিলাম, সরি দেখেন এখন আমরা ম্যাক্রো কনটেক্সটে যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভিটিস which is the most popular words rather than education because based on the generalization. So আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে look this is very interesting, তার কারণ হচ্ছে আমরা কাজ করতেছিলাম এডুকেশন পলিসি নিয়ে, কিন্তু এখন চলে আসছে এখানে অ্যাক্টিভিটি which is 2584 বার এবং which incorporates all these words activities এর আন্ডারে। এর পরে আসছে অ্যাক্ট, স্টুডেন্টস, ইনস্টিটিউশন। সো আমরা এখন আমাদের প্রায়োরিটি অনুযায়ী আমরা কোথায় থাকবো, কোথায় যাব, দ্যাট অলসো বেসড অন ইয়োর রিসার্চ আইডিওলজি, অ্যাসাইনমেন্ট এবং ফিলোসফি দ্যাট ইউ হোল্ড, যে অথবা এইখানে কোনো রাইট রং বলে কোনো বিষয় নাই, বিকজ উই ইনসাইট কি আছে, যদি আমি এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু এখনো প্লে করছি। আমার কথা বোঝা গেছে? সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য থিং। এই কাজটুকু যদি আমরা ম্যানুয়ালি করতে চাইতাম আমাদের কত সময় লাগতো? এই কাজগুলো যদি আমরা বোঝার চেষ্টা করতাম, যে ম্যানুয়ালি যদি বোঝার চেষ্টা করতাম, তাহলে আমাকে কত ঘন্টা সময় নষ্ট করতে হতো। নষ্ট করার কথা বলছি না, আমি বলছি যে ইউজ করতে হতো। সো সফটওয়্যার ব্যবহার করার একটা সুবিধাটা হচ্ছে যে ইট উইল মেক ইউ your life easy and also show you the smart way of working. So আমরা একটা yes, ঠিক আছে। সো আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে এখানে এডুকেশন রিলেটেড একটা কথা বলছে তারা, এবং কোথায় কোথায় আছে সেটা আমরা যদি একটু দেখতে চাই তাহলে এডুকেশনকে রাইট বাটন ক্লিক করব বা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই কভারেজ, আমরা এখান থেকে কিন্তু আস্তে আস্তে গ্র্যাজুয়ালি যদি নিচে নামি দেখতে পারবো যে এডুকেশন শব্দটা কিভাবে ওই ডকুমেন্টসে কোথায় কোথায় আছে। ওকে ফাইন। সো এডুকেশন ইজ ইম্পর্টেন্ট, ন্যাশনাল, টিচার্স, স্টুডেন্ট, আমরা এগুলোকে এখন ক্রিয়েট অ্যাজ কোড আমরা যদি ওকে দিই, আমরা দেখতে পাচ্ছি যে এডুকেশন পলিসি রিলেটেড একটাই ফাইল আসছে এবং রেফারেন্স আকারে আসছে 648 বার। এটা যদি রাইট বাটন ক্লিক করি আমরা কিন্তু একটি কোড তৈরি করে ফেললাম। আমি আবার প্রসেসটাকে দেখাবো, কোনো ওয়ারির কোনো বিষয় নাই যে আমি অনেক সহজে খুব কুইকলি চলে গেছি, তো আবার একবার দেখাবো।
কিন্তু আমরা যখন কোনো ধরনের কোনো কোড তৈরি করব, আমরা এর আগেও বলেছি আমরা দেখেছি যে ফাইলসের বা যখন ফাইল ক্লাসিফিকেশন আমরা কালকে সেশনে দেখাবো, তখন এই বিষয়টা আমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে যে আসলে ফাইল ক্লাসিফিকেশন ছাড়া আমরা আর মোটামুটি ফাইলসের ভিতরে আর এক্সটার্নালস এর ভিতরে দেখিয়েছি। রাইট নাও হোয়াট উই আর শোয়িং হাউ টু মেক কোডিং। এর আগের ক্লাসে আমি বলেছি যে কোড এবং নোট ইন্টারচেঞ্জেবলি আমরা ব্যবহার করি, এবং এনভিভোর যে লেটেস্ট ভার্সন আছে যে উইন্ডোজ রিলিজ 1 অর্থাৎ ভার্সন 20, সেখানে নোট এবং কোড একই, অর্থাৎ নোটটাকে আর তারা নোট হিসেবে বলছে না, তারা শুধুমাত্র কোড হিসেবে ডিফাইন করছে। সো এনভিভো 12-এ 11-এ 10-এ সব জায়গাতে কোড এবং নোট দেখানো হয়েছে, কিন্তু আপনাদের কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। নোট এবং কোড একই জিনিস, ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করি বিভিন্ন লিটারেচারে, বিভিন্ন জায়গায় একই জিনিস একইভাবে ডিফারেন্ট ফরম্যাটে ব্যবহার করছে। সো কোডস এর ভিতরে যখন আমরা ক্লিক করব, আমরা দেখতে পাবো যে এর ভিতরে নোড আছে, সেন্টিমেন্ট আছে, রিলেশনশিপ আছে, রিলেশনশিপ টাইপস আছে। সো রাইট নাও আমাদেরকে নোডের পরে সিলেক্ট করতে হবে। নোডস এর পরে সিলেক্ট করার পরে আমরা এখানে একটা এমটি স্পেস পাবো। আপনারা এরকম একটা এমটি স্পেস পাবেন, যেটাকে আমরা বলছি যে আবার ওয়ার্কিং উইন্ডো, রাইট? সো আমাদের রাইট হ্যান্ড সাইডে যেটা থাকবে সেটাই আমাদের ওয়ার্কিং উইন্ডো। এই ওয়ার্কিং উইন্ডোতে আমরা যখন রাইট বাটন ক্লিক করব, আমরা বলছি যে নিউ নোড, একটা নতুন করে একটা নোট তৈরি করতে চাই। কি নোট হতে পারে? যে ইউনিভার্সিটি এডুকেশন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে ন্যাশনাল এডুকেশন যে পলিসি আছে সেখানে ইউনিভার্সিটি এডুকেশন নিয়ে কোনো ধরনের কোনো কথা বলা আছে, সেই বিষয়গুলো আমরা দেখবো বা কোড করব। অর্থাৎ কোডিং মিনস হচ্ছে যে একটা লেভেলিং। আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর জন্য আমি বলছি যে একটা লেভেল দেওয়া। তো কোড যখন আমরা করব তখন বেসিক্যালি যে জিনিসটা পড়ছি তাকে একটা দেওয়া, যে এই জিনিসটা এরকম এবং এটা এর ভিতর। সময় একটা ফাইল ক্যাবিনেট রাখি না, বা যে কোনো একটা কাজ অর্গানাইজ করার জন্য আমরা বলি যে উপরে ফাইলের নাম, যাতে আমরা ফাইলটা খুঁজে পাই। ভিতরে কি কি আছে? প্রজেক্টের ভাউচার, অনেকগুলো ভাউচার থাকতে পারে, 10, 15, 20, 200 রকম ভাউচার। সো স্টেশনারি ভাউচার থেকে শুরু করে পারচেজ ভাউচার থেকে শুরু করে এনি সর্টস অফ ভাউচার, কিন্তু ফাইলের উপরে লেখা কি? প্রজেক্ট ভাউচার 2010। সো হোয়াট উই আর ডুইং রাইট নাও is just making a name or giving a name to that file, যার ভিতরে ওই ভাউচার গুলো থাকবে। বোঝা গেছে? সো দ্যাট ইজ কল্ড কোডিং। এই কোডিং গুলোকে আমরা আমাদের মতো করে ব্যবহার করতে পারবো। এর ভিতরে স্টেশনের ভাউচার রাখতে পারবো, এর ভিতরে পারচেজ ভাউচার রাখতে পারবো, এর ভিতরে টেন্ডারের ভাউচার রাখতে পারবো, হোয়াট এভার, এনিথিং ক্যান অ্যাপিয়ার। সো বেসিক্যালি এখানে আমি একটা কোড করছি যে ইউনিভার্সিটি এডুকেশন। এখন ইউনিভার্সিটি এডুকেশনের ভিতরে প্রাইভেট ইউনিভার্সিটি আসতে পারে, পাবলিক ইউনিভার্সিটি আসতে পারে, আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি আসতে পারে। ন্যাশনাল ইউনিভার্সিটির ভিতরে আবার আসতে পারে যে যেগুলো দেখা গেল যে ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, তারা এক অর্ডিন্যান্সে চলে, আমরা এক অর্ডিন্যান্সে চলি, খুলনা ইউনিভার্সিটি। সো ডিফারেন্ট সর্টস অফ ক্যাটাগরিক্যাল ইউনিভার্সিটি আসতে পারে, কিন্তু অল দিস থিংস রিপ্রেজেন্ট ইউনিভার্সিটি এডুকেশন। এর ভিতরে আমরা ছোট ছোট আরো ভাগ করতে পারি। রাইট নাও আমরা যদি আবার নিউ নোট দিই, নিউ নোট দিয়ে বললাম যে প্রাইভেট ইউনিভার্সিটি, এটাকে আমরা বলছি চাইল্ড নোট। আর ইউনিভার্সিটি এডুকেশনকে আমরা বলছি প্যারেন্ট নোট। ফোল্ডার, সাব ফোল্ডার, আপনারা সহজ ভাষায় বোঝার জন্য নোট টোট, প্যারেন্ট নোট, চাইল্ড নোট এগুলো বললে তো আমাদের মাথা একটু ভারী ভারী শব্দ। সো ইউ ক্যান থিঙ্ক দ্যাট ইজ ফোল্ডার, সাব ফোল্ডার। তো আমরা এর ভিতরে এটা একটা সাব ফোল্ডার বা সাব নোট তৈরি করলাম, ঠিক আছে? সো ইউনিভার্সিটি এডুকেশনের ভিতরে প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটির ভিতরে আমরা আবার তৈরি করতে পারি ইনসাইড ঢাকা, আর আউটসাইড, ঠিক আছে? আবার ইউনিভার্সিটি এডুকেশনের পরে যখন আমরা সিলেক্ট করে নোট পাবলিক ইউনিভার্সিটি, দেখেন আমি যদি বলি ইউনিভার্সিটি এডুকেশন দুই ভাগে
ভাগ করছি আমরা, সেটাকে বলছি প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি। প্রাইভেট ইউনিভার্সিটিকে আবার দুই ভাগে ভাগ করছি, ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা। পাবলিক ইউনিভার্সিটিকেও আমরা ওইভাবে বিভিন্ন ভাবে ভাগ করতে পারবো ক্যাটাগরিক্যালি, যদি মনে হয় যে এই ওল্ড ইউনিভার্সিটি, নিউ ইউনিভার্সিটি রিলেটিভলি দেখা গেল যে এটাও ঢাকার বাইরে আসতে পারে, এরকম হোয়াট এভার ইউ থিংক। আচ্ছা, একজন মনে হয় একটা প্রশ্ন করেছে, ইজ দেয়ার এনি ওয়েজ টু সিলেক্ট স্পেসিফিক টাইপ of words, specifically exact noun, pronoun, verb, etc., so that one can discard those if he wishes? Yes, that is possible. We will show you whenever we'll run the query again. ঠিক আছে? So right now আমরা একটা নোট তৈরি করছি, সেই নোটগুলোকে দেখার চেষ্টা করছি এবং নোটগুলোর ভিতরে আমরা রাখতে চাচ্ছি যে এই জিনিসগুলো ইনফরমেশন। ঠিক আছে? সো নোটগুলোর পরে যখন আমরা ডাবল ক্লিক করব, দেখবো যে এগুলো নোটগুলো এমটি। তার কারণ এগুলো আমরা এখনো কোড করিনি, কোনো ডকুমেন্টসে কোনো ধরনের কোনো ইনফরমেশন আনিনি, এবং সেক্ষেত্রে এই জন্য ফাইল 0, রেফারেন্স 0 দেখাচ্ছে। আমরা আরেকবার চাই, ইম্পর্টেন্ট কন্টেন্টস এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এডুকেশন পলিসি আছে। এডুকেশন পলিসিটাকে আমরা এখন কোড করতে চাই যে কোথায় ঢাকা আছে, কোথায় খুলনা আছে, কোথায় আউটসাইড ঢাকা আছে, কোথায় ইনসাইড ঢাকা আছে, বা আদৌ প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি আছে। যদি থেকে থাকে তাহলে সেই জিনিসগুলোকে আমরা একটু আমাদের মধ্যে দেখতে চাই। তো প্রথমে আমরা যে জিনিসটাকে আমরা করেছি সেটা হচ্ছে যে ওয়ার্ড ফ্রিকোয়েন্সি দেওয়ার পরে আমরা সিলেক্টেড আইটেমসে গিয়েছি। সিলেক্টেড আইটেমসে যাওয়ার পরে যে ফাইলটা আমরা আনতে চাই সেই ফাইলটা এখান থেকে ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস ফর লিটারেচার রিভিউ এই ফোল্ডারটার ভিতরে ছিল, এবং এই ফোল্ডারটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এডুকেশন যে মাহমুদ সিদ্দিক উনি একটি প্রশ্ন করেছিলেন, ইজ দেয়ার এনি ওয়েজ টু সিলেক্ট স্পেসিফিক টাইপস অফ ওয়ার্ডস? ইয়েস, স্পেসিফিক টাইপস অফ ওয়ার্ডের ভিতরে আমরা যখন টেকেন শব্দটা বাদ দিতে চাই, আর একটু নিচে নামি, সিস্টেম শব্দটি বাদ দিতে চাই, নেসেসারি শব্দটি বাদ দিতে চাই। সেই তিনটা শব্দকে আমি যখন কন্ট্রোল বাটন ক্লিক করে এক একটা করে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে অ্যাড টু স্টপ ওয়ার্ড লিস্ট দেওয়ার পরে ওকে দিলেই আবার আপনাকে দেখতে পাচ্ছি যে স্টিল the words are there, so again you need to run the query. Whenever you are running the query again, then it will disappear from your count or from that list. So এটা থেকে আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি ওয়ার্ড ক্লাউড থেকে আমরা দেখে নিতে পারবো। প্লিজ স্যার, এই ক্ষেত্রে কি স্যার এটা কিছুটা কি স্যার ম্যানিপুলেশন হচ্ছে আমার কাজের প্রয়োজনে? মানে এটা এই ওয়ার্ডটারও তো নিশ্চয়ই কোনো এক্সপ্লেনেশন আছে, যখন আমি রেফারেন্সে যাব তখন নিশ্চয়ই এটা কোনো মিনিং ক্যারি করবে। তো এই ক্ষেত্রে আমি যখন স্যার বাদ দিতেছি, তো এটা প্রায়োরিটিতে যে ওয়েটটা ক্যারি করতেছে আলটিমেটলি ওইটা তো স্যার বাদ দেওয়া হইলো। আমি আবারও বলেছি যে স্পেশালি দ্যাট ডিপেন্ডস অন দ্য টাইপস এন্ড দ্য পারপাস অফ ইউর রিসার্চ অর অ্যাসাইনমেন্ট অর রিপোর্ট। হ্যাঁ, আমার কাছে যদি মনে হয় যে টেকেন শব্দটা দেখা গেল এক জায়গায় বলা আছে মানির সাথে টেকেন, তার মানে এটা দিয়ে আমরা সবাই বুঝতে পারছি যে এখানে একটা টাকা পয়সার লেনদেন হয়। সো ইন দ্যাট কনটেক্সট টেকেন ইজ ইম্পর্টেন্ট। কিন্তু দেখা গেল যে অনেক ভার্ব আছে যে ভার্বগুলো মিনিংলেস, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ফর এক্সাম্পল একটু নিচের দিকে যদি যাই, এইমস, এই শব্দটি আমার দেখার এই এইম শব্দটি যদি আমার মনে হয় যে ইজ মিনিংলেস, আবার হতে পারে যে মাস্ট। এখন মাস্ট শব্দটা দেখা গেল যে অনেক রিসার্চের ক্ষেত্রে দেখা গেল যে মাস্ট শব্দটা ইম্পর্টেন্ট, তার কারণ এটাতে সফটওয়্যার ল্যাঙ্গুয়েজ না ব্যবহার করে এখানে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে, কোন ধরনের ল্যাঙ্গুয়েজ মানুষ ব্যবহার করে। সো দ্যাট ইজ কল্ড দ্য ডিসিপ্লিনারি ওরিয়েন্টেশন। আমরা যে ডিসিপ্লিনারি ওরিয়েন্টেশনে আছি, স্পেশালি সোশ্যাল সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে যারা আছি, তাদের জন্য আমরা ল্যাঙ্গুয়েজ ডিসকোর্স নিয়ে খুব বেশি মাথা ঘামাই না। ফর এক্সাম্পল যে হাউ ল্যাঙ্গুয়েজ ফরমেশন ইজ ডেভেলপ, মাস্ট না ব্যবহার করে এখানে যদি সফটওয়্যার ল্যাঙ্গুয়েজ মেয়ে ব্যবহার করতো, whether the meaning can change, yes that has a specific meaning, কিন্তু আমরা তো মিনিং নিয়ে কাজ করছি না, আমরা দেখতে চাচ্ছি
যে what are the issues that are appearing or emerging from this particular documents, what are the issues. So যদি আমরা যদি লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্ট থেকে আসতাম বা ইংলিশ লিটারেচার এই বিষয়গুলো নিয়ে যদি কাজ করতে চাইতাম, যে how things are appearing, how the words are using or emerging in that particular documents, then that is important for sure, আমি সেটাকে টোটালি অ্যাকনলেজ করি। But mostly the social scientist আমরা হয়তো এই ল্যাঙ্গুয়েজ লাইক দ্য ভার্বের ইউজ এই জিনিসগুলোকে হয়তো এত প্রায়োরিটি দিই না বা ডিসকার্ড করি সম্ভবত। So it depends on the priority and the works that you are doing. আমার মনে হয় আমি আনসার দিতে পেরেছি। So aims, must, none, that is another meaningless words. Ensure, for example. So এই শব্দগুলো যদি আমরা বাদ দিতে চাই, level, levels, for example. So এটাকে আমরা রাইট বাটন ক্লিক করব, সিলেক্ট করার পরে রাইট বাটন সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ব্লু শেড চলে আসছে। রাইট বাটন সিলেক্ট করার পরে এখানে আমরা অ্যাড টু ওয়ার্ডস, স্টপ ওয়ার্ডস লিস্ট ক্লিক করার পরে আমরা দেখতে পারবো কি কি শব্দ আমরা বাদ দিতে চাই। ওকে, তৌফিক ভাই প্লিজ রান কোয়েরি করুন। আমরা এখানে যে লিস্ট অফ ওয়ার্ডস দেখতেছি, এখানে যদি 50টা থাকে বা 20টা থাকে, এখান থেকে সিলেক্টেড ওয়েতে যদি আমরা প্রথম 10টা বা 20টাকে কোড করতে চাই, এই প্রসেসটা আমি মানে মিস করেছি হয়তো, যদি দেখাতে। আচ্ছা, আমরা একটু দেখাই দিই। এখানে ফার্স্ট এডুকেশন যে পলিসি আছে সেখান থেকে মোস্ট ফ্রিকোয়েন্ট 10 ওয়ার্ডস আমরা দেখতে চাই। হোয়াট আর দ্য 10 মোস্ট ফ্রিকোয়েন্ট ওয়ার্ডস, রান করে দিলাম এবং আমরা কিন্তু এক্সাক্ট ম্যাচ অর্থাৎ মাইক্রো কনটেক্সটে আছি। আমরা যদি ম্যাক্রো কনটেক্সটে দিতাম তাহলে স্টেম ওয়ার্ডস, সিনোনিমস, স্পেশালাইজেশন এন্ড জেনারেলাইজেশন। সো এটা মোর ম্যাক্রো কনটেক্সটে যাচ্ছি। সো আমরা এক্সাক্ট ম্যাচে আছি থাকি এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এডুকেশন national teachers, students, primary, policy, training, institution, educational schools. So education and educational both are same, right? So right now আমরা এটাকে যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে আমরা স্ট্রিম সোর্সে দিলে দেখতে পাচ্ছি যে educational and education appear in the same way. So এর আগে যেটা আমি বলছিলাম যে এক্সাক্ট ম্যাচ থেকে কখন আমি স্ট্রিম ওয়ার্ডসে যাব, you see the difference, যে একটা জায়গাতে আমি আরেকবার পিছনে যাই, এডুকেশন এন্ড এডুকেশনাল দুইটা জায়গায় আছে বাট মিনিং মোটামুটি সেম। এডুকেশন আর এডুকেশনাল ভিতরে খুব বেশি পার্থক্য নাই। দ্যাট ইজ ওয়াই ইউ নিড টু গো টু দ্য স্ট্রিম ওয়ার্ডস। স্ট্রিম ওয়ার্ডস এ যখন আমরা গেলাম আমরা দেখতে পাচ্ছি যে এডুকেশনের ভিতর থেকে এখন আরেকবার রান করি। ভাইয়া যেটা জিজ্ঞেস করছিল যে আসলে আমরা এখান থেকে যদি একটু কোড করতে চাই, কোড করার জন্য আমরা এই প্রথম 10টা বা যাদেরকে আমি কোড করতে চাই, যে সমস্ত ওয়ার্ড ন্যাশনাল, টিচার্স, স্টুডেন্টস, যাদেরকে আমি কোড করতে চাই সেই সমস্ত সবাইকে আমি সিলেক্ট করতে পারি, বা পার্টিকুলার যদি মনে হয় যে একে সিলেক্ট করতে চাই, ইউ ক্যান সিলেক্ট এন্ড দেন ক্লিক টু দ্য রাইট বাটন, sorry, create as code. কোথায় কোড? ইউনিভার্সিটি এডুকেশনের ভিতরে নাকি আলাদা সেপারেট? আমরা সেপারেট করে রাখি আগে। সেপারেট করে রাখার পর এখানে নাম দিব ন্যাশনাল আছে, আমরা ইউ ক্যান জাস্ট কিপ দ্য সেম নেম ন্যাশনাল। এখন আমরা যদি একটু কোর্সের ভিতরে যাই, নোটসের ভিতরে দেখতে পাচ্ছি যে ন্যাশনালের ভিতরে এখানে যে ডকুমেন্টসটা ছিল সেই ডকুমেন্টস থেকে কাউন্টস নাম্বার অফ যে 177টার যে কাউন্ট ছিল সেই 77টা কাউন্ট রেফারেন্স হিসেবে চলে আসছে। অর্থাৎ যেটা আমি এট দ্য বিগিনিং অফ দিস সেশন আমি বলেছিলাম যে আমরা কয়টা ফাইল থেকে ন্যাশনাল শব্দটি নিয়েছি আর কতবার নিয়েছি। সো রেফারেন্সের মানে এখন আমাদের কাছে ভেরি ক্লিয়ার যে 177 টাইমস শব্দটি এসেছে একটা ডকুমেন্টস থেকে, অর্থাৎ আমরা শুধুমাত্র ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে কাজ করেছি। ঠিক আছে, তো এতটুকু তো আমাদের কাছে ক্লিয়ার। আমারটাতে রাইট বাটন ক্লিক করলে
তিনটা অপশন দেখাচ্ছে, এক্সপোর্ট লিস্ট, প্রিন্ট লিস্ট আর অ্যাড টু স্টপ ওয়ার্ড লিস্ট। আচ্ছা, তাহলে আপনি, আমার মনে হয় যে এখানে অনেক মাল্টিপল সিলেকশন আছে, তো একটা সিঙ্গেল সিলেক্ট করতে হবে। এখানে যখন আমরা নোট আকারে তৈরি করব, একটা সিঙ্গেল ওয়ার্ডটাকে সিলেক্ট করার পরে আপনি এরকম একটি অপশন পাবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন এসছে। আমাকে একটা একটা করে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে হবে। ক্রিয়েট অ্যাজ কোড, ক্রিয়েট অ্যাজ কোডের পরে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এরকম একটি উইন্ডো আসবে যে কোডটাকে কোথায় রাখতে চাই, সেটা কি ন্যাশনালের আন্ডারেও রাখতে পারি, ন্যাশনালের আন্ডারে রাখতে পারি প্রাইমারি। সো প্রাইমারি এডুকেশন, আমরা দেখতে পাচ্ছি যে ন্যাশনালের আন্ডারে প্রাইমারি এডুকেশন নাম করে আরো একটি ফোল্ডার নোট তৈরি হচ্ছে, যেখানে ফাইলস এর নাম্বার অফ ফাইলস 1 এবং রেফারেন্স আসছে 139। এখন এটাকে যদি আমি আমরা দেখতে পাচ্ছি যে এখন এই চেঞ্জ হয়ে গেছে, আমরা সবাই দেখতে পাচ্ছি একটু, যেটা এখানে ন্যাশনাল দেখাচ্ছিল 177, কিন্তু আমার এখানে ন্যাশনাল এখানে এখন হয়ে গেছে 316। এটা করলাম কিভাবে? এটা হচ্ছে যে প্রাইমারি এডুকেশন এবং ন্যাশনালকে আমি একসাথে মার্জ করে দিয়েছি, অর্থাৎ ন্যাশনালের আন্ডারে যা যা থাকবে সবকিছু প্রাইমারির এই ন্যাশনালের ভিতরে চলে আসবে, প্রাইমারি এডুকেশনের যা থাকবে সেগুলো ন্যাশনালের ভিতরে চলে আসছে। তো এটাকে করার জন্য ন্যাশনালটাকে সিলেক্ট করেছি, সিলেক্ট করার পরে এগ্রিগেট কোডিং এই অপশনটিকে হাইলাইট করে দিয়েছি। আমি যদি এটাকে আবার অফ করে দিই, দেখবেন যে আবার এটাকে 177 হয়ে গেছে। তো এই কাজগুলো যদি আমরা ম্যানুয়ালি করতে চাইতাম, অর্থাৎ ন্যাশনালের আন্ডারে কি কি থাকবে, প্রাইমারি এডুকেশন কি ন্যাশনালের আন্ডারে যাবে কিনা, কোন কোন বিষয়গুলো ন্যাশনালের আন্ডারে যেতে পারে, এই কাজগুলোকে যদি মার্জ তারপরে আবার যদি সেগ্রিগেট করতে চাইতাম, এইগুলো যদি ম্যানুয়ালি করতে হতো, আমাদের পেপার কেটে কেটে যদি করতে হতো, সো ইট টেকস লট অফ টাইম অ্যান্ড এনার্জি। সো দ্যাট ইজ ওয়াই আমরা কোয়ালিটেটিভ রিসার্চে আমরা বলি যে সফটওয়্যার ব্যবহার করার জন্য অসম্ভব প্রয়োজনীয়তা আছে, so that you can do some very exploratory preliminary analysis in a more effective way. আমরা আরেকটা ফোল্ডার আরেকটা কোড নিয়ে আসি ন্যাশনালের ভিতরে, টিচার্স এবং স্টুডেন্টস। স্টুডেন্টকে আগে নিয়ে আসি, ক্রিয়েট এজ কোড ন্যাশনালের ভিতরে স্টুডেন্টস টিচার্স, ক্রিয়েট এজ কোড। আমার মনে হয় যে এতটুকু কি আমরা সবাই আসতে পেরেছি? ঠিক আছে, আমরা সাথে সাথে দেখতে পাচ্ছি যে এখানে যে কোডগুলো তৈরি হয়েছে সেই কোডগুলো অলরেডি আমরা পেয়ে গেছি। তো এখন এখান থেকে আমরা কোন কোন অংশগুলো রাখবো, সেই অংশগুলো বাড়াবো না কমাবো, সেইগুলো আমরা ডিটেলস দেখাবো। বাট উই নিড এ স্মল ব্রেক ফর 5 মিনিটস। আমরা নিতে চাই, বাট ব্রেকের আগে যদি এই সেশন সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকে, উইল বি হ্যাপি টু আনসার। এখানে যেই কোডগুলো আমরা করলাম, যেমন ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা, এই সংক্রান্ত যদি কোনো কথাবার্তা মানে রিপোর্টের ভিতরে না থাকে, তাহলে কি এইগুলো তো ডিজেগ্রিগেশন দেখাবে না, বা এটা তো আমার রিপোর্টে এটা রিফ্লেকশন মনে পাবো না? না, পাবে না। তখন আপনাকে এগুলোকে আবার নতুন করে নেমিং করতে হবে। অর্থাৎ প্রাইভেট ইউনিভার্সিটির ভিতরে আমি ধরে রেখেছি, আমরা নেক্সট সেশনেই বলবো যে হাউ টু মেক ডিডাকটিভ এন্ড ইন্ডাকটিভ কোডিং, আমরা এবং বলবো যে ইন ভিভো কোডিং। সো দেয়ার আর টু টাইপস অফ কোডিং প্রাইমারিলি, যে ডিডাকটিভ কোডিং এবং ইন্ডাকটিভ কোডিং। আমি এখানে প্রাইভেট ইউনিভার্সিটির ভিতরে ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা, পাবলিক ইউনিভার্সিটি, আমি কিন্তু এই ডকুমেন্টসটা আগে পড়ি নাই, দেখিও নাই। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি ইউনিভার্সিটি এডুকেশন নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে এই এই বিষয়গুলো আসতে পারে, এবং তার বেসিসে আমি আগে প্রিলিমিনারি কিছু কোড তৈরি করে ফেললাম। এই বিষয়গুলো আমার ইন্টারেস্ট, এর বাইরে আমি কিছু দেখতে চাই না। সো দ্যাট ইজ কল্ড ডিডাকটিভ, যে এর বাইরে যা আসুক আমার সেগুলো ইন্টারেস্ট নাই। আমি যদি এর বাইরে কিছু থাকে থাকবে, না থাকলে নাই।
So you are very much focused in and you know what are you looking for. So এটা কিন্তু ডকুমেন্টসটা পড়ার পরে বা পড়তে যে আমার কাছে মনে হলো বা আমাদের কাছে মনে হতে পারে যে এই বিষয়গুলো তো ইন্টারেস্টিং এবং এই বিষয়গুলো তো রিপোর্টে থাকা উচিত, আসা উচিত। সো এর বেসিসে যখন আমরা কোড করব, দ্যাট ইজ কল্ড ইন্ডাক্টিভ, অর্থাৎ ইমার্জ করতেছে আমার ডাটা থেকে যখন ইমার্জ হচ্ছে, এবং ইট ক্যান বি এনিথিং। তো সেই জায়গাটায় আরো একটু যখন আমরা নেক্সট সেশনে আলাপ আলোচনা করব, কোডিং ট্র্যাপ কি, বা আমরা যারা কোয়ালিটেটিভ কাজ শুরু করতে চাই বা শুরু করেছি, প্রিলিমিনারি স্টেজে আছি, তাদের জন্য কোনো মেসেজ আছে কিনা যে আসলে সহজে কোডিং করার জন্য বা কোডিং বোঝার জন্য, বা কোন জায়গাতে কোডিং শেষ করব। তো সেই বিষয়গুলো একটু আমরা আলাপ আলোচনা করবো, সো দ্যাট ইউ ক্যান গেট সাম সোর্স অফ মোর আইডিয়া অ্যাবাউট কোডিং। শারাফাত ভাই যদি কিছু বলেন। থ্যাংক ইউ। স্যার যদি প্যারাগ্রাফ অথবা হচ্ছে যে সেন্টেন্স কোডিং করি, সেক্ষেত্রে কি ইন্ডাক্টিভ ভালো হবে নাকি ডিডাক্টিভটা অ্যাপ্রোপ্রিয়েট? আচ্ছা, it depends on your priority। বারবার করে বলছি, there is no rigid guidelines or fixed rules, স্পেশালি আমরা যখন এক্সপ্লোরেটরি কাজ করতে চাচ্ছি, যে ডিপেন্ডস অন, আমি একটা লাইন দিয়েও, একটা ওয়ার্ড দিয়েও একটা কোড হতে পারে, একটা লাইন দিয়েও একটা কোড হতে পারে, একটা হোল প্যারাগ্রাফও কুড বিকাম এ কোড। সো দেয়ার ইজ নো রিজিড গাইডলাইন্স। আপনার কাছে পড়ে যেটা মনে হবে যে দিস ক্যান বি সামথিং লাইক দিস, দেন স্টপ and make a code. So এটা একটা ওয়ার্ড হতে পারে, 5টা ওয়ার্ড হতে পারে, একটা ফুল সেন্টেন্স হতে পারে, অথবা একটা হোল প্যারাগ্রাফ হতে পারে, বা মেবি it can be 2 to 3 sentences even. No problem. সাব্বির ভাই। থ্যাংক ইউ স্যার। স্যার এখানে আমি জাস্ট একটু অন্যভাবে দেখতে যাচ্ছি, যে আমি হচ্ছে ট্রাই করছিলাম আমার ল্যাপটপে। সো এই যে রিলেশনটা, এটা হচ্ছে হলো বেসিক্যালি অ্যালফাবেটিক অর্ডারেই সাজানো হচ্ছে, বা আমি যদি চাই যে র্যাঙ্কিং করতে, যে সাপোজ স্টাডি এবং রিসার্চ এই দুটোকে যদি আমি কোড করতে চাই, দেখা যাচ্ছে যে আমি স্টাডিকে টপে রাখতে যাচ্ছি, তারপরে স্টাডিকে আনতে যাচ্ছি, কিন্তু এটা হচ্ছে হলো ইন জেনারেলি অ্যালফাবেটিক আকারে হয়ে যাচ্ছে। সো এইটাই মনে হয় এটার রুলস। আর একটা কোশ্চেন হচ্ছে হলো যে একই নামে আমি দুইটা কোডিং করতে পারবো কিনা। সো সাপোজ আমি স্টাডি এবং রিসার্চ নামে দুইটা নোড নিলাম, তার আন্ডারে হচ্ছে হলো ডাটা নামে দুইটাই আমি হচ্ছে হলো, বা কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ রিসার্চ নামে দুইটা লিঙ্কেজ তৈরি করতে চাচ্ছিলাম, কিন্তু এটা করা যায় কিনা, বা এটা হচ্ছে এখানে মানে আমি ট্রাই করছি, হই নাই আর কি, সেটার জন্য একটু কোশ্চেন করলাম। থ্যাংক ইউ। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের লাইফটাকে ইজি করার জন্য এনভিভো সফটওয়্যারটা এই অ্যালফাবেটিক্যালি মেনটেন করছে, সো দ্যাট ইউ ক্যান ফাইন্ড ইট। সেটা যদি এবিসিডি আকারে যদি না আসতো, আমাদের জন্য এটা মুশকিল হতো যে হাউ টু ফাইন্ড দিস থিংস, রাইট? সো অ্যালফাবেটিক্যালি আমরা এটা সাজানো থাকে, কিন্তু ইট ডাজন্ট মিন এনিথিং যে এটা অ্যালফাবেটিক্যালি সাজানো থাকা এবং না থাকার ভিতরে পার্থক্য নেই, কারণ বিকজ দিস ইজ অল ইজ ইট। কিন্তু এটা আমাদের খুঁজে পাওয়ার জন্য যে নাম্বার অফ কোডস বা কি কি কোড আছে সেগুলোকে বোঝার জন্য, খুঁজে পাওয়ার জন্য অ্যালফাবেটিক্যালি সাজানো থাকতে হবে, বা দ্যাট ইজ দ্য মেইন এজেন্ডা, যে আমাদের খুঁজে পেতে সুবিধা হবে। ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে যে একই নামে দুটো কোড আমরা রাখতে পারবো কিনা। ইয়েস, দ্যাট ইজ পসিবল, কিন্তু ইন ডিফারেন্ট সেগমেন্ট। অর্থাৎ প্রাইভেট ইউনিভার্সিটি এখানেও থাকতে পারে, প্রাইভেট ইউনিভার্সিটি এখানেও থাকতে পারে, রাইট? সো ইউ ক্যান মেক অ্যানাদার কোড প্রাইভেট ইউনিভার্সিটি। ঠিক আছে? সো আমরা দেখতে পাচ্ছি যে ন্যাশনালের ভিতরে প্রাইভেট ইউনিভার্সিটি আগে ছিল না, কিন্তু এখন প্রাইভেট ইউনিভার্সিটি কন্ট্রোল সি কন্ট্রোল বি। সো যেটা আমি আগেও বলেছি যে আমাদের মাইক্রোসফট অফিসের যে ধরনের যে শর্টকাট কিজ গুলো আছে, সেই শর্টকাট কিজ গুলো আমরা এখানেও অ্যাপ্লাই করতে পারবো। সো কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে প্রাইভেট ইউনিভার্সিটি এখানে যে প্যারেন্ট নোড মানে ফোল্ডার এবং সাব ফোল্ডার সহ চলে আসছে। এটাকে আপনি এখন রিমুভ করে দিতে পারেন যদি মনে করেন যে সিলেক্ট করে ডিলিট। ওকে, আউটসাইড ঢাকা শুধুমাত্র প্রাইভেট ইউনিভার্সিটি থাকে, rather than outside Dhaka, inside Dhaka, that can be possible. আর বিষয়টা হচ্ছে যে একই জায়গায় প্রাইভেট ইউনিভার্সিটির ভিতরে আবার প্রাইভেট ইউনিভার্সিটি রাখতে পারি। আমি ওই জায়গাটাতে আমি বুঝি নাই যে আসলে একই নোড
বা দুইটা নাম একই জায়গায় রাখার প্রয়োজন হবে কেন? মানে এটা যদি আপনি মানে আই এম মোর ইন্টারেস্টেড টু লার্ন ফ্রম দিস থিংস, যে এটা কেন মনে হচ্ছে যে আই নিড টু নোটস আন্ডার দ্য সেম সেকশন। না, ওটা বেসিক্যালি আমি ট্রাই করছিলাম অ্যাজ এ এক্সাম্পল হিসেবে দুইটা আমি ট্রাই করছি ওই জন্য আর কি। না ওকে, সো এখন ক্লিয়ার অনেকটা, যে এটা বেসিক্যালি ফোল্ডারের মতো, যে একটা ফোল্ডারের ভিতরে একই নামে দুইটা ফোল্ডার যেমন কনফ্লিক্ট করবে অ্যাজ ইট ইজ। থ্যাংক ইউ। আচ্ছা, আর এস এম তারিকুল ভাই প্লিজ। আসসালামু আলাইকুম। আচ্ছা, তারিক ভাই কিছু বলবেন? জি, ওয়ালাইকুম আসসালাম। অড ক্লাউডের এটা সেভ করার কোনো পদ্ধতি আছে কিনা জেপিজি আকারে? জেপিজি আকারে আপনি সহজ পদ্ধতি হচ্ছে যে আপনি যা করবেন রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে আপনি এক্সপোর্ট ওয়ার্ড ক্লাউড দিবেন। এখানে দেখবেন যে ওই যে পিএনজি ফরম্যাট, আমরা বলি পিএনজি জেপিজি। এই আরেকটা বিষয় হলো আমার একটা আপনার সেভ উইন্ডো 15 মিনিট পর পর আসতেছে, এটার কারণটা কি? কারণটা হচ্ছে যে এটা একটা অটোমেটিক রিমাইন্ডার দেওয়া, যাতে আপনি ভুলে না যান। আপনি দেখা গেল যে আমরা তো কাজ করতে করতে ভুলে যাই, তো এটাকে 15 মিনিটের জায়গায় আপনি 5 মিনিটও নিয়ে আসতে পারেন, আবার 1 ঘন্টা রাখতে পারেন। একটু অপশনটা দেখাবেন প্লিজ? এখানে অপশনটা আছে বাই ডিফল্ট, এটা একটু খুঁজতে হবে আমার, বাট আচ্ছা ঠিক আছে, একটু মনে হয় আমাকে। জি জি জি, ঠিক আছে। আমরা একটা শর্ট ব্রেক নিই, ব্রেকের পরে আমরা মনে হয় আবার এখানে যেখানে ছিলাম সেখান থেকে শুরু করতে পারবো। থ্যাংক ইউ। আর ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।